যখন আকাশ থেকে আর বৃষ্টি আসে না, মাটিও খরা, তখন মানুষ হার মেনে ভিটে মাটি ছেড়ে পালায়। কিন্তু একজন মানুষ সিদ্ধান্ত নিল সে পালাবে না। বৃদ্ধ রঘুনাথ একা লড়বে প্রকৃতির বিরুদ্ধে। এক অসম্ভব জেদের গল্প, মাটির যোদ্ধা, এক অজেয় সংগ্রাম। একসময় এই গ্রামের নাম ছিল সবুজপুর। যেদিকে চোখ যেত শুধু ধান খেয়ে তার হাসিখুশি মানুষের মেলা ছিল। কিন্তু বিধাতা যেন হঠাৎ করেই মুখ ফিরিয়ে নিলেন। টানা ৩ বছর এক ফোঁটা বৃষ্টির দেখাও মেলেনি। আকাশ থেকে আগুন ঝরছে, মাটি এখন আর ফসল দেয় না, দেয় শুধু হাহাকার। তৃষ্ণার্ত মাটি যেন চিৎকার করে বলছে, একটু জল দাও। কিন্তু আকাশ নির্বাক, সবাই হাল ছেড়ে দিচ্ছে। ভিটেমাটি ছেড়ে মানুষ অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। সবার বিশ্বাস এই গ্রাম এখন অভিশপ্ত। প্রতিবেশীরা তাকে ডাকল, কিন্তু রহমতের কানে তখন অন্য এক সুর মাচ্ছে। মাটির কান্না তিনি শুনতে পাচ্ছিলেন। তিনি জানতেন মা তো সন্তানকে ছেড়ে যায় না, তবে সন্তান কেন মাতে ছেড়ে যাবে? এখানেই জন্ম, এখানেই শেষ। মানুষ যখন চলে যায় তখন জন্ম নেয় এক অটল সংকল্প। রহমত চাচা সিদ্ধান্ত নিলেন তিনি একা লড়বেন। গ্রাম থেকে ৫ মাইল দূরে বয়ে চলা সেই পাহাড়ি নদীকে তিনি টেনে আনবেন এই শুকনো গ্রামে। একা, হ্যাঁ, শুধুই একা। লোকে ভাবল তিনি পাগল, কিন্তু পাগলরাই তো পৃথিবী বদলায়। শুরু হল মাটির যোদ্ধার প্রথম পদক্ষেপ। ভোর হতে না হতেই রহমতের কোদাল কথা বলতে শুরু করল। কিন্তু মাটি কোথায়? এ তো নিরেট পাথর। সূর্য তখন মাথার ওপর আগুন ঢালছে। বুড়ো শরীর, কড়া পড়া হাত ফেটে রক্ত ঝরছে। ৫ মাইল রাস্তা, বিশাল এই শূন্য প্রান্তর, আর একা একজন মানুষ। কিন্তু না, শঙ্কাকে হার মানানোর নামই তো লড়াই। নিজের রক্তমাখা হাতটার দিকে তাকালেন তিনি। এক ফোঁটা রক্ত খসে পড়ল সেই শুকনো মাটিতে। রহমত বুঝলেন এই মাটির তৃষ্ণা তার শরীরের ব্যথার চেয়েও অনেক বড়। যেখানে বিশ্বাস মরে যায় সেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গই আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। রাজুর কথা শুনে থমকে দাঁড়াল পুরো গ্রাম। অবিশ্বাস আর কৌতূহল নিয়ে তারা পা বাড়াল সেই শুকনো প্রান্তরের দিকে। তারা দেখল ধুলোয় লুটিয়ে পড়েছেন সেই বীরযোদ্ধা। শরীর হার মানতে পারে, কিন্তু জেদ কখনো হারে না। রহমতের সেই রক্তমাখা হাত আর মাটিতে পড়ে থাকা কোদাল গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে যেন আগুন ধরিয়ে দিল। যে মাটি তাদের তাড়িয়ে দিচ্ছিল, সেই মাটির বুকেই শুরু হলো এক নতুন বিদ্রোহ। একাকী এক খ্যাপাটে মানুষের লড়াই জন্ম দিল এক অজেয় একতার। দিন যায়, রাত আসে। নারী, পুরুষ, শিশু সবার ঘামে একটু একটু করে মুছে যাচ্ছে ৫ মাইলের দূরত্ব। জয় যখন ঠিক দোরগোড়ায়, প্রকৃতি যেন তার শেষ পরীক্ষা নিতে চাইল। আকাশে জমল মেঘ, কিন্তু তা বৃষ্টির নয়, ধুলোর। এক ভয়ঙ্কর ধূলিঝড় গেয়ে এলো তাদের দিকে। নিমেষেই যেন সব আশা ধুলোয় মিশে গেল। কিন্তু একজন মানুষ ছিলেন যার অভিধানে হার শব্দটা ছিল না। ঝড় মাটি ফেলতে পারে, কিন্তু বুকের আগুন নেভাবে কে? রক্তমাখা হাতে আবার উঠল কোদাল। এবার লড়াই নিজের অস্তিত্ব প্রমাণের জন্য। আর মাত্র কয়েক হাত, থক! রহমত চাচার শেষ আঘাতে ধসে পড়ল মাটির শেষ বাধাটা। উন্মুক্ত হল ৫ মাইলের সেই কাঙ্ক্ষিত পথ। চোখের সামনেই ছলছল করছে নদীর জল। কিন্তু উল্লাস মুহূর্তেই পরিণত হল পিনপতন নীরবতায়। জল আছে, নদীও আছে, কিন্তু জল তো নালায় ঢুকছে না। তীব্র খরায় নদীর বুক শুকিয়ে জলস্তর নেমে গেছে অনেক নিচে। তৃষ্ণার্ত মাটির বুক চিরে আনা নালা আজ যেন শুধু একটা শূন্য কবর। কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে উঠলেও রহমত চাচার কান তখন অন্য কিছু শুনছিল। তিনি একজন কৃষক। তিনি শুধু মাটি চেনেন না, তিনি জলের ভাষাও বোঝেন। জল যদি নিজে থেকে না আসে, তবে জলকে বাধ্য করতে হবে। নদীর বুকেই তারা তুলবেন এক পাথরের দেয়াল। নদীর হিমশীতল স্রোতে একা লড়ছেন এক বৃদ্ধ। পা পিছলে যাচ্ছে, শরীর কাঁপছে, কিন্তু চোখের আগুন নিভছে না। এক এক করে সবাই ঝাঁপিয়ে পড়ল প্রমত্ত নদীর বুকে। তৈরি হল এক অবিচ্ছেদ্য মানব শৃঙ্খল। কিন্তু প্রকৃতি এত সহজে হার মানার পাত্র নয়। জলের পথ যত ছোট হল, স্রোতের আক্রোশ যেন তত ভয়ঙ্কর হয়ে উঠল। চোখের পলকে হুড়মুড় করে ভেঙে পড়ল পাথরের দেয়াল। পাথর যখন জলের তোরে টিকল না, তখন মানুষ নিজেই হয়ে উঠল পাথর। রহমত চাচা এবং গ্রামের যুবকেরা নিজেদের বুক পেতে দিল প্রমত্ত নদীর স্রোতের সামনে। এ কোনো সাধারণ বাঁধ নয়, এ হল মানুষের রক্তমাংসে গড়া এক অজেয় প্রাচীর। জলের চাপ বাড়ছে, প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগের সমান। কিন্তু না, প্রকৃতি শেষমেশ হার মানল মানুষের এই অমানবিক আত্মত্যাগের কাছে। পাথরের দেয়াল মাথা তুলে দাঁড়াল। নদীর জলের স্তর ফুলে ফেপে উঠতে শুরু করল, এবং ঢুকল জল। হ্যাঁ, ৫ মাইলের সেই শুকনো নালায় অবশেষে আছড়ে পড়ল জীবনের স্রোত। যারা এতক্ষণ মৃত্যুর মুখোমুখি। জল আসার পর গ্রামের চেহারাটাই বদলে গেল। বোনা হলো নতুন বীজ, কিন্তু দিন যায়, মাটির বুক চিনে তো কোনো সবুজের উঁকি গাহা যাচ্ছে না। বীজগুলো কেন পচে যাচ্ছে?
3 বছরের তৃষ্ণায় এই মাটি শুধু শুকিয়েই যায়নি, সে মরে গেছে। মাটি আজ যেন এক অভিমানী বন্ধা নারী। রহমত চাচা বুঝলেন, দীর্ঘ অনাহারে থাকা মাকে শুধু জল দিলে হয় না, তাকে পুষ্টি দিতে হয়, ভালোবাসতে হয়। শুরু হলো মাটির চিকিৎসা। আর চরম নিস্তব্ধতায় মানুষের চোখের আড়ালে একটা ছোট্ট বীজের খোলস ভাঙার শব্দ হলো। মৃত মাটি আবারও গর্ভবতী হয়ে উঠল। হাজার হাজার সবুজ অঙ্কুরে ভরে গেল পুরো প্রান্তর। হাসি খুশি দিনগুলোর মাঝেই হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। আকাশে মেঘ নেই, কিন্তু সূর্যটা ঢাকা পড়ে যাচ্ছে। আর সেই সাথে এক অদ্ভুত ভয়ঙ্কর গুঞ্জন। এ তো মেঘ নয়, পঙ্গপাল। কোটি কোটি ক্ষুধার্ত পঙ্গপালের দল। চোখের পলকে তারা আছড়ে পড়ল সবুজ খেতে। কিন্তু রহমতের অভিধানে যে হাল ছেড়ে দেওয়া বলে কিছু নেই। কান্না থামিয়ে তিনি তুলে নিলেন হাতিয়ার। শুরু হলো বেজে ওঠার পালা। বেজে উঠল হাজারো থালা আর ড্রাম, গগনবিদালী চিৎকার, আর শূন্যে এক অদৃশ্য আগুনের প্রাচীর। অবশেষে মানুষের জেদের কাছে হার মেনে দিগন্তে মিলিয়ে গেল পঙ্গপালের দল। বেঁচে গেছে, বেঁচে গেছে তাদের ঘমে বোনা সোনার স্বপ্ন। অবশেষে এলো সেই দিন। কচাত কচাত। এ শুধু ধান কাটার শব্দ নয়, এ হলো দুঃখ কেটে সুখ ঘরে তোলার শব্দ। দিনের শেষে কলাপাতায় ধোঁয়া ওঠা নতুন ভাত। এই ভাত তো শুধু খাবার নয়, এই ভাত তাদের জয় মাল্য। কিন্তু তারা জানত না, প্রকৃতির চেয়েও ভয়ঙ্কর এক শত্রু আছে, মানুষের লোভ। ধানের গন্ধ পেয়ে শকুনের মতো ঠিক উড়ে এসেছে শহরের মহাজন। ছুড়ে দিল এক পুরনো ঋণের দলিল। তার দাবি, গ্রামের এই সমস্ত ফসল এখন তার। যে হাত পাহাড় খুঁড়তে পারে, সে হাত কি এক জোচ্চোরের কাছে মাথা নোয়াবে? রহমত একা নয়, গর্জে উঠল পুরো গ্রাম। কৃষকের হাতের যে কাস্তে সোনার ধান কাটে, আজ তার শোষকের হাত কাটতেও পিছোপা হবে না। শোষক এবার আইনের মোড়কে ডাকাতি করতে পুলিশ নিয়ে হাজির হল। সবাই যখন হাল ছেড়ে দিল, রহমত চাচা তখন খেললেন তার তুরুপের তাস। পকেট থেকে বের করলেন সরকারের নির্দেশনামা, যেখানে লেখা, খরার কারণে সব ঋণ মকুব। মিথ্যার জাল এক মুহূর্তেই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল ন্যায়ের বাতাসে। হাতে হাত করা পড়ল শোষকের। সোনার ফসল আজ চিরতরে সুরক্ষিত। সময়ের চাকা ঘোরে। কৃষকের ঘাম আর নদীর জল আজ গ্রামের প্রতিটি ঘরে সুখের ছাদ তৈরি করেছে। কিন্তু রহমত চাচা দেখলেন, মাটির তৈরি সেই কাঁচা নালা জলের স্রোত আর ধরে রাখতে পারছে না। এই মাটির নালাকে এবার রূপ দিতে হবে পাকা খালে। আর তার এই লড়াইয়ের ব্যাটন তুলে নিল গ্রামের তরুণ সমাজ। খালের কাজ যখন শেষের পথে, দূরে পাহাড়ের মাথায় জমল ঘন কালো মেঘ, হরপাবান। পাহাড়ি ঢল নেমেছে, সদ্য গাঁথা ইটের দেয়াল আর কাঁচা কংক্রিট। ওই কাঁচা কংক্রিটকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে স্লুইস গেটের ভারী লোহার পাল্লাটা এক্ষুনি নিচে নামাতে হবে। ধেয়ে আসছে মৃত্যুর বিশাল প্রাচীর। কাঁপতে থাকা কাঠামোর উপর দাঁড়িয়ে দড়ির শেষ গিট খুলতে মরিয়া তরুণ রাজু। এবং নেমে এলো লোহার ঢাল। কিন্তু জলের প্রবল ধাক্কায় ছিটকে পড়ল রাজু। চোখের সামনে তলিয়ে গেল এক তরতাজা এক প্রাণ। এক প্রজন্ম যখন মৃত্যুর মুখে, তখন অন্য প্রজন্ম কি শুধু দাঁড়িয়ে দেখতে পারে? নিজের বয়সের পরোয়া না করে রাজুকে বাঁচাতে প্রমত্ত নদীতে ঝাঁপ দিলেন স্বয়ং রহমত চাচা। দড়ির টানে একটু একটু করে তারা মৃত্যুকে হারিয়ে দিল। আর লোহার গেট বুক চিতিয়ে আটকে দিয়েছে পাহাড়ি ঢল। এক বিন্দু জলও ছুঁতে পারেনি কাঁচা কংক্রিটকে। কেটে গেছে বেশ কয়েকটা বছর। এক সময়ের হাহাকারে ভরা গ্রাম আজ এক স্বর্গে পরিণত হয়েছে। আজ সম্মানের দিন। রাষ্ট্র স্বয়ং মাথা নত করেছে সেই পাগলের জেদের কাছে। কিন্তু সম্মানের মঞ্চে দাঁড়িয়েও রহমত চাচা রাজুর হাতে তুলে দিলেন তার সবচেয়ে দামি সম্পদ। সোনার মেডেল নয়, সেই পুরনো রক্তমাখা কোদাল। প্রতিটা রূপকথারই একটা শেষ থাকে। সূর্যোদয় যেমন সত্য, সূর্যাস্তও তেমনি অবধারিত। জীবনের সব ঋণ শোধ করে মাটির এই বৃদ্ধ যোদ্ধা আজ প্রস্তুত তার শেষ যাত্রার জন্য। মৃত্যুর ঠিক আগে তিনি এলেন সেই খালের পাড়ে। কাঁপতে থাকা হাত শেষবারের মতো ছুঁয়ে দিল তার ভালোবাসার মাটিকে। মাটি যেন ফিসফিস করে বলল, এবার ঘুমাও সন্তান, অনেক লড়েছ। একটা পরম তৃপ্তির হাসি ঠোঁটে নিয়ে চিরনিদ্রায় ঢলে পড়লেন মাটির এই শ্রেষ্ঠ সন্তান। মা ধরিত্রী আজ বুকে টেনে নিল তার অজেয় যোদ্ধাকে।